আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ অস্থির পেঁয়াজের বাজার। সমন্বয়ের অভাবে হুমকির মুখে ডেল্টা প্ল্যান। শান্তি রক্ষায় শক্ত অবস্থানের ঘোষণা আইজিপির। গোপালগঞ্জে সেচ পাম্পের জাদুকরী উদ্ভাবন। সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। নারী ফুটবল বিশ্বকাপে স্পেনের জয়। 3 মাসের জন্য নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক। এবার বিস্তারিত। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই দেশের বাজারে হঠাৎ অস্থিরতা তৈরি হয়। শুল্কযুক্ত দামের পেঁয়াজ এখনো আমদানি না হলেও দেশের বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি অন্তত 20 টাকা বেড়ে গেছে। বাজারে সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ এমন অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। ভারতে পেঁয়াজের উপর 40% শুল্ক আরোপের খবরের পরই বেসামাল হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। নতুন শুল্ক আরোপের পেঁয়াজ দেশের বাজারে না আসলেও অসাধু ব্যবসায়ীরা কেজিতে দাম বাড়িয়ে দেয় 10 থেকে 15 টাকা। পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী দামে নাবিশ্বাস উঠেছে ক্রেতার। আসলে দামটা আমাদের কাছে অনেক বেশি। আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের সম্ভব না এত টাকা দিয়ে পেঁয়াজটা কিনে খাওয়ার। যেখানে আমরা 1 কেজি পেঁয়াজ কিনি এখানে আমাদের 1 পা পেঁয়াজ কিনতে হয়। যে কোনো জিনিস, সবকিছু জিনিসের দাম বেশি। আমাদের মতো সাধারণ মানুষ কি করে খাবে বলেন? পেঁয়াজের দামটা দেখেন 80 টাকা। আমাদের দ্বারা সম্ভব 1 কেজি পেঁয়াজ 80 টাকা দিয়ে খাওয়া? ঊর্ধ্বগতি মনে হইতেছে। আপনার ইন্ডিয়ানটা 60 টাকা, দেশিটা 80 টাকা, ঊর্ধ্বগতি না। পেঁয়াজের বাজার দরটা এখন একটু বেশি আছে। গুদামজাত আছে, অনেক পেঁয়াজ আছে, কিন্তু পেঁয়াজ আমরা কম দামে পাচ্ছি না। আজকে যেমন 10 টাকা বাড়তেছে, আবার কালকে আবার 20 টাকা বাড়াইতেছে, আবার 10 টাকা কমতেছে। এরকম তো হলে তো আমরা সুস্থি পাচ্ছি না। পেঁয়াজ এখন আমদানি হয় না, 40% শুল্ক বাড়াইছে, কিন্তু দেশে তো অনেক পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে, যে মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কথা। এখন কিভাবে এই জিনিসটা বাড়লো? 40% শুল্ক আরোপের পর তখনও বাজারে ঢোকেনি ভারতীয় পেঁয়াজ। তাহলে দেশের বাজারে দাম বাড়লো কিভাবে? ক্রেতাদের প্রশ্ন এখন একটাই, যদিও এক্ষেত্রে বিক্রেতাদের দাবি আমদানিকারকরাই বাড়াচ্ছে পেঁয়াজের দাম। ইন্ডিয়ান যখন বলল শুল্ক 40% দিতে হবে রপ্তানির উপর, ওই টাইমে আপনার রাতারাতি আপনার 65 টাকা হয়ে গেছিল, 60 থেকে 65 টাকা। আপনার যেদিন আরোপ করছিল এখনো মাল ওইটা ঢোকেই নাই। 10 থেকে 15 টাকা বাড়ছিল শুল্ক অনুমতি দেওয়ার পরে। বড় বড় ইম্পোর্টাররা আপনার যখন অনুমতি দিছে, মালটা আপনার গোডাউনে আটকে রাখছে, বিক্রি করবো না, এই কারণে শর্ট হয়েছে মাল, বাজার বাড়ছে। এইভাবে মাল শর্ট দেখা বড় বড় ইম্পোর্টাররা তো বাড়াই। ওই দিন তো বাজারে আসছিল পেঁয়াজ, কিন্তু এটা বাইরের পেঁয়াজ না, এটা এলাকার মানে এটা বাংলাদেশের পেঁয়াজ বা যেটা মজুদ ছিল ভারতের পেঁয়াজ, সেই পেঁয়াজই মার্কেটে আইছে, কিন্তু দাম বাড়াইছে। কারণ এটা হচ্ছে পুরো একটা সিন্ডিকেট। দাম বৃদ্ধির কারণ ওই যে 40% কি বাড়াইছে নাকি, এই এতে দাম আরও বাড়বে, তখন আমাদের বাধ্য হয়ে নিতে হয়। বা দাম তো বাড়ছে, আরও বাড়বে সামনে। এই তারা তো বাধ্য হয়ে ভাই নিতেই হবে, এই ছাড়া আর কি। আমরাও যেমন বাধ্য, তারাও বাধ্য। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম পূর্বে ছিল প্রতি কেজি 65 থেকে 75 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় 50 থেকে 54 টাকা। শনিবার শুল্ক আরোপের খবর ছড়িয়ে পড়লে কেজি প্রতি বেড়ে যায় 10 থেকে 15 টাকা। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে ভারতীয় পেঁয়াজের দাম কমলেও এখনও অস্থির দেশি পেঁয়াজের বাজার, যা ক্রেতার কাছে এখনও সহনীয় নয়। ক্রেতারা আমাদেরকে বলে দাম বাড়তি, যদি বেশি আমদানি যখন হয় তখন হলো দাম একটু কমে, আর যখন আমদানি একটু কমে যায় তখন হলো দাম বাড়তি। যে 5 কেজি পেঁয়াজ কিন্তু সে এখন 2.5 কেজি কেনে ভাই, ঠেকায় পড়ে। হাইস্ট 50টা হইলে চলা যায়, কিন্তু এখন তো ধাপে ধাপে বাড়তেই আছে। আলু, পেঁয়াজ সবই একটার পর একটা বাড়তেই আছে ধাপে ধাপে। আমাকে কোনো কুল কিনার এখন বর্তমানে নাই। দেশি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ আসতেছে না, কিন্তু ইন্ডিয়ানের বাজারটা মনে হয় একটু কেজিতে 4-5 টাকা কমেছে ইন্ডিয়ানের বাজার। সরকার যে রেট বাড়াইছে, মনে আগে আমরা ইন্ডিয়ান মেয়ে 40 টাকা 42 টাকা কেজি বেচছে, এই ইন্ডিয়ান মেয়ে হলো 60 টাকার উপরে, দেশি বেশি 80 টাকা, দেশি হয়ে গেল 90 টাকা। মনে আরো কত মান বাড়ে, এই ধান্দা করে মানুষই বাড়াই হেলাইছে। দেশের বাজারে এভাবেই নানান অজুহাতে বাড়ে দাম। তবে এমন পরিস্থিতিতে নিয়মতান্ত্রিক বাজার ব্যবস্থা চায় ক্রেতারা।
এতে একদিকে যেমন স্বস্তি ফিরবে বাজারে, ঠিক একইভাবে নাভিশ্বাস কমবে ক্রেতা সাধারণের। বিজন কুমার দাস, সংবাদ প্রকাশ, ঢাকা। ঢাকা শহরে ডেল্টা প্ল্যান্ট বাস্তবায়নে বড় বাধা সমন্বয়ের অভাব। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি বেসরকারি সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া কারিগরি দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে। এই বাধা অতিক্রম করতে হলে সমন্বয়ের বিকল্প নেই। একটি টেক্সট রিপোর্ট। ঢাকা শহরে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বড় বাধা সমন্বয়ের অভাব। সরকারি সব সংস্থার দ্রুত সমন্বয় হয় না বলেই অনেক কাজ করা যায় না। মঙ্গলবার 22 আগস্ট সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম আরবান এরিয়াস শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। জিএডির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজেআইএস এর সিনিয়র আরবান অ্যান্ড রিজনাল এক্সপার্ট ডক্টর ফারহানা আহমেদ। বক্তব্য দেন জিএডির প্রধান খান মোহাম্মদ নুরুল আমিন। এছাড়া প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। সেমিনারে এম এ মান্নান বলেন, ডেল্টা প্ল্যানে যে 6টি হটস্পট চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা। রাজধানীকে বাঁচাতে হলে সমন্বিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। আতিকুল ইসলাম বলেন, রাজধানীকে দখলদার মুক্ত করতে সিএস খতিয়ান দেখেই করতে হবে। এখানে উন্নয়নে সবচেয়ে বড় বাধা দখল, দূষণ ও দুষ্টু লোক। এছাড়া কোনো কিছু করতে গেলে সরকারি দপ্তরেই সমস্যা দেখা যায়। তাই মনে করছি সবার মধ্যে সমন্বয় দরকার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। বর্তমানে দেশের রাজনৈতিক সভা সমাবেশ বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার প্রসঙ্গে এই ইঙ্গিত দিলেন আইজিপি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেওয়া শেষে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যকে ঘিরে বিএনপি নেতারা বিভিন্ন অভিযোগ করছেন। এমন মন্তব্য সমীচীন কিনা এমন প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেসব সদস্য আছেন আমার দৃষ্টিতে কারো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধির অনুযায়ী দায়িত্ব পালন করি। আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবেলা করতে হবে। সম্প্রতি কিছু অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর অস্ত্র উদ্ধারকে বিএনপির নেতারা অভিযোগ করছেন পুলিশ পুরনো ও অকেজো অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। এমন প্রশ্নের জবাবে আইজিবি বলেন, এমন অভিযোগ সঠিক নয়। অভিযানে তাদের কাছে যেসব অস্ত্র পেয়েছি সেগুলো দিয়েই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন ও অমূলক। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ।
কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শিমু নামের এক ব্যক্তি। তিনি যন্ত্রের নাম দিয়েছেন জাদুর বাক্স। এই স্যালো মেশিন পাম্পের সঙ্গে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে 18 লিটার পানি উত্তোলন করা সম্ভব বলে মনে করছেন এই উদ্ভাবক। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের তথ্য ও ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সিমসন সাহা শিমু নামে এক উদ্ভাবক। এর নাম দিয়েছেন তিনি জাদুর বাক্স। 4 হর্স পাওয়ারের ছোট একটি শ্যালো মেশিন ও 3 ইঞ্চি পাম্পে প্রতি সেকেন্ডে যেখানে 5 লিটার পানি উত্তোলন করা হয়, সেখানে এই পাওয়ার ডিভাইসটি একই মেশিন ও পাম্পের সঙ্গে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে 18 লিটার পানি উত্তোলন করা সম্ভব। এতে সময়ের পাশাপাশি 70% জ্বালানি তেল সাশ্রয়ী হবে, যার প্রমাণ মিলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ও আসপায়ার টু ইনোভেট পরীক্ষায়। মিলেছে সনদও। শিমুর বাড়ি কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামে। এলাকার একটি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে চলে যান চট্টগ্রামে। সেখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি, কিন্তু অর্থাভাবে আর বেশি দূর এগোতে পারেননি শিমু। কাজ শুরু করেন একটি মেশিনারিজ কারখানায়, সেখান থেকে রপ্ত করেন বিভিন্ন মেশিন মেরামতের কাজ। 1997 সালে নিজ গ্রামে এসে শুরু করেন শ্যালো মেশিন মেরামত ও ইরিধানের ব্লকে সেচ দেওয়ার কাজ। দীর্ঘ 8 বছরের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করে ফেলেন এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটি, যা যে কোনো সেচ পাম্পের সঙ্গে জুড়ে দিলে 70% জ্বালানি সাশ্রয় হবে। ডিভাইসটি তৈরি করে সে বছরই জেলা উপজেলা পর্যায়ে কৃষিতে অবদান রাখায় পুরস্কার পান তিনি। এরপর কয়েকটি মন্ত্রণালয়ে অর্থ চেয়ে আবেদন করেন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য। তার আবেদনের পরিপ্রেক্ষিতে A2I ও বুয়েট পরীক্ষায় পাঠানো হয় তার উদ্ভাবন ডিভাইসটি। পরীক্ষায় ডিভাইসটির কার্যকারিতার প্রমাণ মেলে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট বিভাগ এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটির অনুমোদন ও সিমসন সাহাকে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদান মঞ্জুর হলেও 2014-15 অর্থ বছরে বাজেট শেষ হওয়ায় পরের বছরে তাকে অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা যে চিঠি লিখেছেন, এই চিঠিটার অর্থ হলো এরকম যে সিমসন সাহা শিমুর উদ্ভাবিত প্রযুক্তিটি তৈরি এর জন্য যে আবেদন করেছেন, পিয়ার রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী এই আবেদন মঞ্জুর করা হইল। তবে এই অর্থবছরে টাকা না থাকায় আগামী অর্থবছরের প্রক্রিয়াধীন রহিল। কিন্তু এটা তো প্রক্রিয়াই রয়ে গেল, আর আমি তো আর নিজে কোনো প্রক্রিয়া করতে পারতেছি না। ওনাদের কাছে আমি আবার আবেদন করি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান মহোদয়ের আমাকে পাঠাই দেন ইঞ্জিনিয়ারের কাছে। তো ইঞ্জিনিয়ার স্যার বললেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা নাই বিধায় আমরা বাজেট প্রণয়নে অপারগতা প্রকাশ করেছেন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। সৌদি আরবের সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সীমান্তে প্রায় শতাধিক অভিবাসীকে হত্যা করেছে সৌদি সীমান্তরক্ষী বাহিনী। এসব অভিবাসীদের মধ্যে বড় এক অংশ ইউথোপিয়ার। তারা ইয়েমেনের হয়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করতে চেয়েছিল। খাদিজা নিপার প্রতিবেদন। সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেনি সীমান্তে অভিবাসীদের গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেন হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার 21 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, শত শত মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান, যারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছায়। HRW-এর প্রতিবেদনে অভিবাসীদের সাক্ষ্য রয়েছে। তারা বলেছেন তাদের গুলি করা হয়েছে। অভিবাসীরা বিবিসিকে বলেন,
গুলির আঘাতে তাদের অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা পথে মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও জানান। যদিও সৌদি আরব সীমান্তে হত্যার অভিযোগ অস্বীকার করেছে। বিবিসির কাছে অভিবাসীরা সীমান্ত পার হওয়ার ভয়ঙ্কর রাতের কথা বলেছেন। নারী ও শিশুসহ ইথিওপিয়ান এক অভিবাসী দল তেল সমৃদ্ধ সৌদি আরবে কাজের সন্ধানে যাচ্ছিলেন। তারা সৌদি সীমান্ত অতিক্রম করার সময় সীমান্তরক্ষী বাহিনীর গুলির মুখোমুখি হন। দুই সন্তানের জনক মুস্তফা বলেন, আমি সৌদি আরবে গিয়েছিলাম আমার পরিবারকে উন্নত জীবন দেওয়ার আশায়, কিন্তু সে আশা পূরণ হয়নি। এখন আমার বাবা মা আমার জন্য সবকিছু করেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তথ্য অনুযায়ী প্রতি বছর 2 লাখের বেশি অভিবাসী সমুদ্র অতিক্রম করে হর্ন অফ আফ্রিকা খ্যাত ইয়েমেন থেকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন। এই যাত্রাপথে অনেকেই কারাবন্দী এবং নির্যাতনের মুখোমুখি হন। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। খেলার খবর। ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে নারী বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে স্পেনের মেয়েরা। নারী ফুটবল ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। শুধু তাই নয়, বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে। কাজী পাপ্পুর প্রতিবেদন। সিডনির দর্শক ভর্তি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ের শুরুটা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে দুদল, তবে বল দখলে কিছুটা এগিয়ে ছিল স্পেন। আক্রমণ প্রতি আক্রমণের প্রথমার্ধের খেলা ছিল বেশ উপভোগ্য। দুদলই বেশ কিছু সুযোগ হারিয়েছে শুরুর দিকে। ম্যাচের 15তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। লরেন হ্যাম্পের শট বারে লেগে ফিরলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের। 18তম মিনিটে পারালো এলার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক মার্টি ইয়ার্পস। 22তম মিনিটে স্পেনের আরও একটি দুর্দান্ত আক্রমণ ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। ম্যাচের 29তম মিনিটে ইংল্যান্ডকে স্তব্ধ করে স্পেনকে এগিয়ে নেন ওলগা কারমোনা। এক গোল হজম করে ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্পেন। তবে স্প্যানিশ স্ট্রাইকারের শট গোলবারে লাগলে সেই সুযোগ হারায় স্পেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না তারা, বরং পাল্টা আক্রমণে গোল করার বড় দুটি সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস সে যাত্রায় দলকে রক্ষা করেন। ম্যাচের ৭০তম মিনিটে দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান ইংল্যান্ডের গোলরক্ষক ইয়ার্পস। ইংলিশ ডিফেন্ডার ওয়ালশের হ্যান্ডবলে পেনাল্টি পায় স্পেন। হার্মেসোর নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ড আক্রমণের গতি বাড়ালেও ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি। ম্যাচের শেষে বাঁশি বাজার পরপর আনন্দে আত্মহারা হয়ে পড়ে স্প্যানিশ নারীরা। এভাবে নারী বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন আতিয়ানা বোনমাতি। বার্সেলোনা নারী দলের এই তারকা স্পেনের নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে বেশ অবদান রেখেছেন। গোল্ডেন বুট পেয়েছেন জাপানিজ মিডফিল্ডার হিনাতা মিরাজাওয়া। টুর্নামেন্টে মোট 5 ম্যাচ খেলে 5 গোল করেছেন এই মিডফিল্ডার। টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার গেছে ইংল্যান্ডের মেরি ইয়ার্পসের হাতে। স্পেনের ফরওয়ার্ড সালমা পারাইওয়েল জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপ জয়ী নারীদের রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে স্পেন। বিমান থেকে বিমানবন্দর, খোলা বাসে প্যারেড আর রিও পার্কের জমকালো আয়োজন সবখানেই ছিল দর্শকদের ঢল। মেলবোর্ন থেকে মাদ্রিদ,
বিমানের লম্বা ফ্লাইটে তর সইছিল না ওলগা হারমোসা ইভানাদের। সাঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। ছোট পর্দার অভিনেত্রী চমক সম্প্রতি শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। জানা যায় আগামী 1 সেপ্টেম্বর থেকে 3 মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। বিস্তারিত মেজবাউর রহমানের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন সামিয়া বিন্দু। বেশ কয়েকদিন ধরে নাটক পাড়ায় উত্তাল ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী 3 মাস নিষিদ্ধ করেছে নাটক পাড়ার অভিভাবক সংগঠন ডিরেক্টরস গিল্ড। গত 21 আগস্ট দুপুরে ডিরেক্টরস গিল্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান সাগর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস.এম. কামরুজ্জামান সাগর বলেন, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 3 মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না। পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে সাগর বলেন, অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেই অর্থ আগামী 30 আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক, অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে নিষেধাজ্ঞার এই খবরে চিন্তিত নন অভিনেত্রী চমক। চমক বলেন, ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমি আগেও ভালো ভালো কাজ করার চেষ্টা করেছি, এখনো করব। আপনাদের দোয়া আমি সবসময় চাই। গত 4 আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক শ্বশুরবাড়ির প্রথম দিনের সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।